ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের ভারতীয় জনতা পার্টির এই যে নির্বাচনী জনসভা, এই সভায় আমি এই জন্য এসেছি, এবার ভাতার থেকে বিজেপির টিকিটে মহেন্দ্র কোনার এমএলএ হিসাবে বিধানসভায় পৌঁছবেন এই আশা নিয়ে, এবং আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি। বহু লোককে বহুবার জিতিয়েছেন, আমাদের যুব নেতা মহেন্দ্র কোনারকে একবার জিতিয়ে বিজেপির প্রতিনিধি করে বিধানসভায় পাঠান। ভারতীয় জনতা পার্টির 200 আসন নিয়ে সরকার করে আপনাদের সফল করবেন। আজ এই নির্বাচনী সভা অনেকক্ষণ চলছে। মহেন্দ্রদার সঙ্গে সঙ্গে এখানকার সমস্ত মন্ডল সভাপতি, জেলার নেতৃবর্গ, আমাদের বিস্তারক এবং কার্যকর্তারা ওখানে উপস্থিত আছেন। সবার প্রচেষ্টায় আজ জেতার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমি সকাল থেকে জেলাতে প্রথমে আউসগ্রাম, বর্ধমানের, তারপরে পূর্বস্থলী, তারপরে মঙ্গলকোট এবং এখন ভাতার এসে পৌঁছেছে। মানুষের যে বিপুল উৎসাহ, এর একটা উদ্দেশ্য পশ্চিমবাংলায় পরিবর্তন করা, রাজনৈতিক পরিবর্তন। আর রাজনৈতিক পরিবর্তন না হলে পশ্চিমবাংলায় বাকি কোনো পরিবর্তন হবে না। না আর্থিক, না সামাজিক, না শিল্প, না শিক্ষা, কোনো পরিবর্তন হবে না। তাই আমরা ঠিক করেছি যে সরকার 10 বছর ধরে এখান থেকে মানুষকে কেবল অত্যাচার, অপমান আর হিংসা উপহার দিয়েছে, সেই সরকারকে তুলে ফেলতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন কলকাতাতে, আপনারা অনেকেই গিয়েছিলেন। কেমন ভিড় হয়েছিল? ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে ঢুকতে পেরেছিলেন? অনেকেই ঢুকতে পারেননি। সে ভিড় দেখে তিনি খুব খুশি হয়েছেন। বাংলার মানুষ যে পরিবর্তন চাইছে এটা বোঝা গেছিল, এবং উনি বলেছেন যে আপনার পশ্চিমবাংলায় কংগ্রেস, সিপিএম, টিএমসি কে বারবার সুযোগ দিয়েছেন, বিজেপি কে কখনো দেননি। তাই বিজেপি সরকার কিরকম, বিজেপির রাজত্ব কিরকম আপনারা জানেন না। একবার বিজেপি কে সুযোগ দিন, আমরা বাংলার সম্পূর্ণ পরিবর্তন করে দেবো। আপনাদের ভাগ্য বিজেপি এবং পশ্চিমবাংলার ভাগ্যকে পরিবর্তন করে দেবো। মোদীজি যা বলেন তিনি তা করেন, অন্য নেতাদের মতো নয়। এবং আমরা না চাইলেও উনি করবেন। আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী গরিব বাড়ির ছেলে, তাই গরিব মানুষের কষ্ট উনি জানেন। যখন লকডাউন হয়ে গেল করোনার জন্য, কাজকর্ম বন্ধ, রাস্তাঘাট বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, ব্যবসা পাতি 100 দিনের কাজ বন্ধ, আমরা চিন্তা করছিলাম কি খাবো, কোথায় যাবো। সবচেয়ে বেশি আমাদের মায়েরা চিন্তা করেছেন যে বাড়ির লোককে কি রান্না করে খাওয়াবেন। প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন সাধারণ মানুষের কষ্ট, তিনি বলেছেন চিন্তা করবেন না, আমি আছি, আমি আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবো। 5 কিলো চাল, 1 কিলো ডাল। কি করোনার সময় ফ্রি রেশন পেয়েছেন কিনা? অনেকে ডালটা পাননি আমি জানি, দিদি ভাইরা বেরিয়েছে। হ্যাঁ, তো তাই নয়, এই 5 কিলো চালও অনেকে পাননি, কে 4 কিলো, কে 3 কিলো পেয়েছেন, তাই না? সেখানেও কাটমানি। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যতদিন না কাজকর্ম উপার্জন হচ্ছে, বাড়ি বাড়িতে চাল ডাল দিয়েছে। তারপর উনি দেখলেন চাল ডাল দিয়ে তো চলবে না, রান্না কি দিয়ে করবে। বলতে ঠিক আছে, যারা উজ্জ্বলা যোজনায় গ্যাস নিয়েছেন সেই সমস্ত মায়েদের 3টা করে সিলিন্ডার ফ্রি দেওয়া হবে 3 মাস। কি দিয়েছেন কিনা? গ্যাস হলো, চাল ডাল হলো, শুধু তো খিচুড়ি রোজ খাওয়া যায় না, একটু সবজি পাতি চাই, মশলাও চাই। তিনি বললেন মায়েদের তো বাজারে লাগবে, তাই প্রতি মাসে 500 টাকা 3 মাস দিয়েছেন কিনা? দেশে 20 কোটি মহিলাকে 500 টাকা করে 3 মাস দিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন? কোন মন্ত্রী, নেতা, প্রধানমন্ত্রী কোথাও দিয়েছে? শুনেছেন কোনদিন? আমাদের প্রধানমন্ত্রী মোদীজি দিয়েছেন। দিদিমণি বলছেন উনি নাকি 2 কিলো চাল খাওয়ান। 2 কিলো চাল কোথা থেকে আসে? নরেন্দ্র মোদী চাল পাঠান, সেই চাল এখানে আসতে 1 কিলোতে 30 টাকা খরচা হয়।
কেন্দ্রের 30 টাকা, দিদিমণি 1 টাকা খরচা করেন, দিয়ে আমাদের কাছ থেকে 2 টাকা নিয়ে নেন, 1 টাকা কাটমানি, সব জায়গায় কাটমানি। তো যে চাল 2 টাকায় খাচ্ছি সেটাও মোদির টাকা, দিদির নাম। আর ফ্রিতে রেশন দিল সেটাও মোদি। দিদি তাহলে কি দিলেন? দিদি খালি ভাষণ দিলেন, আর কিছু দেন না। আমরা দেখুন, প্রধানমন্ত্রী দেখলেন আমাদের দেশের গরিব মানুষ, তাদের অনেক কষ্ট। বাড়ি করে দিলে পায়খানা তৈরি করতে পারেনি, তাই প্রত্যেক বাড়িতে পাকা পায়খানা হোক, যাতে মা বোনদেরকে রাস্তাঘাটে মাটি ঘাটে যেতে না হয়। বৃষ্টি বাদলে অসুবিধা হয়, অসুস্থ হলে অসুবিধা হয়, লজ্জার ব্যাপার। তাই বলেন প্রত্যেক বাড়িতে পাকা পায়খানা বাড়ি দাও। 22 সালের আগে 10,000 টাকা দিচ্ছেন, আর রাজ্য 3,000 টাকা, 13,000 টাকা হয়ে যাবে। রাজ্য কোথায় সেটা আগে গায়েব। এবং ওই 10,000 টাকা থেকে আপনি যদি বলেন আমার নামে তো এসেছে শৌচালয়, টাকা দাও, বলছে তুমি আগে 1,000 টাকা দাও, কি বলে কিনা, এখানেও কাটমানি। তো সেই 1,000, 10,000, 13,000 থেকে হলো 10,000, তার থেকে হলো 9,000। তো ইট, বালি, সিমেন্ট, তারপরে টিন, এই কোনটা কিনতে কোনটা কিনবো, এই করতে করতে পায়খানার সাইজ এইটুকু হয়ে গেল। তার দরজা নেই, চট টাঙিয়ে রেখেছে, কি আমি দেখেছি অনেক বাড়িতে, উপরের টিন নাই, কোনো মতে খড় দিয়ে দিয়েছে। আর তার এইটুকু পায়খানা, তার এইটুকু দরজা। যার একটু ভালো স্বাস্থ্য, আমাদের মহেন্দ্রদা তো যেতেই পারবে না ওখানে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থবাবু যদি কোনোদিন ঢুকতে হয়, পারবেন ঢুকতে? ঠেলাঠেলি করে ঢুকে ওই যান, বার করতে হলে দেওয়াল ভেঙে বার করতে হবে। দিদি ভাইদের কাটমানির জন্য এই অবস্থা হয়েছে, পায়খানার টাকা উঠে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী দেখেন গরিব মানুষ, ছেলে বউ, ঘর সংসার, ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে পয়সা আছে, এটা বাড়ি করতে পারে। মাথার উপরে পাকার ছাদ হলো না, টিন টালি দিয়ে চলে গেল খড়ের বাড়ি দিয়ে। উনি বলছেন সব গরিব মানুষের মাথার উপর পাকার ছাদ করে দেবো। 24 সালের আগে লক্ষ লক্ষ বাড়িতে দিচ্ছেন। পশ্চিমবঙ্গে 80 লক্ষ বাড়ির টাকা এসছে, কিন্তু বেশিরভাগ লোক পায়নি। প্রত্যেক বুথে কমপক্ষে 90টা বাড়ি হওয়ার কথা, কেউ পায়নি। এই যে আমফান হলো, সুন্দরবন, মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, হাওড়া, হাজার হাজার বাড়ি ভেঙে গেল। কেন ভেঙে গেল? যদি ওই আবাস যোজনার বাড়ি লোকেরা পেয়ে যেত, পাকার বাড়ি হতো, গাছের তলায় থাকতে হতো না, পাকা বাড়িটা উঠতো না, তার মধ্যে থাকতে পারতো। খালি এই কাটমানি দিতে হবে বলে বলছে আমার নামে বাড়ি এসছে, টাকা দাও, বলছে তুমি আগে 20,000 টাকা দাও, কি বলে কিনা পঞ্চায়েত। মোদি টাকা পাঠাবেন, এরা লুট করে নেবে, গরিব মানুষের পেট কেটে নেবে। তাই বন্ধুগণ, এই সরকার থাকলে গরিব মানুষের কোনোদিন কষ্ট যাবে না। দেখুন গতবারে ধানের দাম কেন্দ্র সরকার দিয়েছিল 1720 টাকা, কেউ বিক্রি করেছে 1720 টাকা। ধান কুইন্টাল 1100, 1200, তাই তো? সরকার দেখলো যে ক্ষতি হয়ে যাচ্ছে চাষিদের, মোদিজি বাড়িয়ে দিলেন। এবারে 1868 টাকা করেছেন ধান, বিক্রি হয়ে গেল এমন ধান। কেউ 1800 টাকা পেয়েছেন? দিদিমণি থাকলে কোনো চান্স নাই। সেই 1200-1300 টাকা 1 কুইন্টাল ধানের 500-600 টাকা কাটমানি। দিদির ভাইরা সে টাকা খালি এখানে নয়, কালীহাটেও দিয়ে যাচ্ছে। এই যে আলুর চাষ, আমাদের বাঁকুড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুরের চাষিরা আলুর চাষ করেন। গত বছর আলুর চাষে 4 টাকা 5 টাকা কিলো আলু বিক্রি করেছে আমাদের চাষিরা। এবার আলুর দাম কত হয়েছিল, কত করে কিনেছেন? 40, 45, 50 টাকা করে। আচ্ছা, চাষি বিক্রি করবে 5 টাকা আর কিনবে 45 টাকা, কেন? কি অন্যায় করেছে? এখানে আমাদের কাটুয়া, গঙ্গার ধার, এদিকে প্রচুর পেঁয়াজ চাষ হয়, খুব পেঁয়াজ হয়েছিল। কথা বলো, দাম কত? 2 টাকা কিলো, 3 টাকা কিলো, কি তাই কিনা? কিন্তু কত করে পেঁয়াজ কিনলাম আমরা? কত করে কিনেছেন? 80 টাকা, 90 টাকা, 100 টাকা। আচ্ছা, ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, খরচা করে চাষি পেঁয়াজ চাষ করে 3 টাকা বিক্রি করবে, আর কিনবে 80 টাকা, 90 টাকা। একটি মুঘল মুলুক চলেছে নাকি? তার জন্য দিদিমণির কষ্ট হয় না, তার কষ্ট হচ্ছে না। তারা কিনছে এই 40 টাকা, 4 টাকা কিনে 40 টাকা, 50 টাকা আলু বিক্রি করছে, 1200 টাকা কিনে 18 টাকা ধান বিক্রি করছে। কারা? এই দালালরা, এই ফড়েরা, এরা সব টিএমসি পার্টির লোক। টিএমসির মিটিং হলে গাড়ি গাড়ি ভরে লোক নিয়ে আসে, বিরিয়ানির প্যাকেট সাপ্লাই করে, আর ভোটের দিন এরা ভোট করে দেয়, বুথ লুট করে। এরা হচ্ছে টিএমসি। টিএমসি এদের দিয়ে সরকার চালাচ্ছে। তাই যতদিন এই সরকার থাকবে, চাষিরা ওই সহায়ক মূল্য পাবে না, পেঁয়াজের দাম, আলুর দাম, পাটের দাম পাবে না, ধানের দাম পাবে না। এবং
এই গরিব চাষির যে ক্ষতি হয়, চাষের সময় হাতে পয়সা থাকে না, সার বীজ কিনতে পারে না, তাই প্রধানমন্ত্রী বললেন আমাদের গরিব চাষিদেরকে বছরে 6,000 টাকা দেবো। গত 3 বছর ধরে দিচ্ছেন। দেশে 12 কোটি কৃষক সম্মান নিধি পেয়ে গেছেন। 6 দিনে 18,000 টাকা, লকডাউনের জন্য 2,000, 20,000 টাকা পেয়ে গেলেন। আপনারা কেউ পেয়েছেন? কোন চাষি পাননি। দিদিমণি থাকলে ওইটা পাবেন না। তাই বিজেপি সরকার চাই। প্রধানমন্ত্রী এসে কলকাতায় বলেছেন যেদিন বিজেপি সরকার এখানে শপথ নেবে তারপর দিন থেকে আমরা নাম পাঠিয়ে দেবো। 73 লক্ষ চাষি পশ্চিম বাংলায়, আমরা আপনারা সবাই এর মধ্যে আছি। সবাই বছরে 6,000 টাকা পাওয়ার কথা। প্রধানমন্ত্রী বলেছেন গত 3 বছরে যে বকেয়া টাকা পাননি, আমাদের সরকার হলে সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। 73 লক্ষ কৃষককে আমরা 18,000 টাকা প্রথমে দেবো। শুধু তাই নয়, এরপর প্রতি বছর 10,000 টাকা পাবেন। কেন্দ্রে 6,000, রাজ্যে 4,000। তাই বন্ধুগণ দেখুন, আমরা গরিব মানুষ, বড় অসুখ বিসুখ হয়ে গেল, অপারেশন ট্রিটমেন্ট করতে হবে, বাইরে যেতে হবে। এখানে দিদির হসপিটালে ডাক্তার নার্স ওষুধ কিছু নাই। ফেরত চেন্নাই যাও, জমি বিক্রি করো, মায়ের গয়না বিক্রি করো, বাবা মাকে ঠাকুমাকে বাঁচাতে হবে। কেন? পয়সা করতে আসবে। তাই প্রধানমন্ত্রী এখানে গরিব মানুষের চিকিৎসার জন্য কিছু করতে হবে। প্রত্যেক পরিবারকে বছরে 5 লাখ টাকা দেবেন বললেন আয়ুষ্মান যোজনার বীমা। কিন্তু আপনারা কেউ পেয়েছেন কি? দেশে 2 কোটি লোক চিকিৎসা পেয়ে গেছে। বড় বড় অসুখ হলে 2 লাখ 5 লাখ খরচা, বড় হসপিটালে, যে কোনো হসপিটালে। আপনারা কেউ পাননি। দিদি থাকলে পাবেন না। হসপিটালে ডাক্তার ওষুধও নাই, এদিকে আয়ুষ্মান যোজনার টাকাও নেই। তা আমরা যাবো কোথায়? দিদি হসপিটাল করেছেন 3 তলা, 4 তলা, 7 তলা, নীল সাদা রং। রাত বিরেতে কেউ অসুস্থ হলে যদি যান, জ্যান্ত ফেরার কোনো চান্স নেই। ঢুকবেন সামনে, বেরোবেন পেছনে, বড় হরি হইব। ডাক্তার ওষুধ নার্স নাই। যার বড় বড় হসপিটালে বারান্দায় সিঁড়িতে মানুষ শুয়ে আছে, বেড নাই, ডাক্তার নাই। তো যদি প্রধানমন্ত্রী 5 লাখ টাকা দেন, আমরা বেলোর, চেন্নাই, কটকে চিকিৎসা করে আসবো, কলকাতার বড় হসপিটালে যাবো, সই করে দিয়ে আসবো, সরকার টাকা দেবে। কেন দিদিমণি বাধা দিচ্ছেন? এই হচ্ছে দিদিমণি রাজনীতি। মানুষকে গরিব করে রাখবেন, 2 কিলো চাল খাওয়াবেন, ছেলে মেয়েদের চাকরি করতে হলে হরিয়ানায়, গুজরাটে, মহারাষ্ট্রে যেতে হবে। তিনি বলছেন সোনার বাংলা, এগিয়ে বাংলা। আর এই এগিয়ে বাংলা নয়। কিসে এগিয়ে বাংলা? খুন ধর্ষণে এগিয়ে বাংলা, কাটমানি সিন্ডিকেটে এগিয়ে বাংলা, দুর্নীতি রাহাজানিতে এগিয়ে বাংলা। তাই বাংলার পরিবর্তন চায়। আমাদের দিদি গল্প দিলেন, আমি দেখলাম রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে লোকজন গেঞ্জি পরে, খেলা হবে। কি খেলা হবে? এখনো বলছে দিদির এক ভাই আছে, আপনার এখানে আছে, ও পাশে বীরভূমতে, ভারী ভারী চেহারা, তার অক্সিজেন কম, বলছে খেলা হবে। ভাই কি খেলা হবে? খেলা তো নন্দীগ্রামে শেষ হয়ে গেছে। আর এই 5 ফেজে আমরা 125টা আসন পেয়ে গেছি। 1 সেঞ্চুরি হয়ে গেছে, আর 1 সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি করবো। তো দিদিও বলছিলেন খেলা হবে, খেলা হবে। আমরা ভাবলাম বাপরে বাপরে, কি না কি খেলা হবে দেখি। ও বাবা, এখন বলছে হুইল চেয়ার খেলা হবে। হুইল চেয়ার খেলা হবে, খেলা হবে না। এই খেলা জানা থাকলে আমরা আগেই জানাইতাম। দিদি বলছেন এখন করোনা বাড়ছে, একসঙ্গে সব ভোট করে দাও। কেন? খুব গরম ছিল, ইঞ্চি ইঞ্চি দেখে নেবেন, जो हमसे टकराएगा चूर चूर हो जाएगा। এখন বলছে একসঙ্গে ভোট করে দাও, পালিয়ে যাবো। কেন? গোল খেয়ে গেছে, ম্যাচটা শেষ হতে বাকি আছে। আর আমরা বলেছি ফুল টাইম খেলা হবে, 90 মিনিটের ম্যাচ হবে। যতক্ষণ না ম্যাচ শেষ হয়ে আমরা ছাড়বো না। দিদিমণি আপনার খেলা শেষ, ভাইরা রাস্তায় নামছে না, কোনো মিটিং সিটিং নাই, বিরিয়ানির প্যাকেট নাই, তাই লোকেরা আসছে না। দিদিমণি হেলিকপ্টারে ঘুরে যাচ্ছেন, আর কি বলছেন কেউ মোদির মুখ দেখতে চায় না। এই 12 লক্ষ লোক এসেছিল কলকাতায়, কি দেখতে এসছে? দিদিমণি আপনি জানেন কার মুখ দেখতে চায়? আপনার মুখ কেউ দেখতে চায় না, আপনি জানেন। তাই ভাঙা ঠ্যাংটা দেখিয়ে বেড়াচ্ছেন। মুখ দেখতে চায় না বলে পা দেখাচ্ছেন আপনি, প্লাস্টার করা। ওই দিয়ে আর হবে না, মা বোনেরা আর বোকা হবে না। তাই দিদিমণি আমি বলে দিচ্ছি, ওই হাওয়াই চপ্পল আর সাদা শাড়ি দিয়ে আমাদের খুব বোকা বানিয়েছে। আর সাদা শাড়ি দিয়ে হবে না, এবার সাদা শাড়ি নয়, সাদা দাড়ি চলবে। কি চলবে না? সাদা দাড়ি শেষ, সাদা শাড়ির দিন শেষ, সাদা দাড়ির দিন এসেছে। সেই
সাদা দাড়িকে দেখার জন্য লক্ষ লক্ষ লোক আসছে। তাই সাদা দাড়ি বলেছে বাংলাকে সোনার বাংলা বানাবে, একবার মোদীকে ভোট দিন। কেন্দ্রে মোদী সরকার, বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকার হবে, গড়গড়িয়ে চলবে, বাংলা সোনার বাংলা হবে। আমরা পরিবর্তনের স্লোগান দিয়েছি। এই নির্বাচন পরিবর্তনের নির্বাচন। জঙ্গল মহল থেকে নির্বাচন শুরু হয়েছে। আমি প্রথম দিনে ভোট দিয়েছি ঝাড়গ্রামের নয়াগ্রামে। আমি ওখানকার ভোটার, আমার গ্রামের বাড়ি। কোন জঙ্গল মহলে ঘাস ফুল নাই, সব শুকিয়ে গেছে, সব পদ্ম ফুল চলছে আর জয় শ্রীরাম চলছে। বন্ধুগণ, যারা বারবার প্রতারিত হইতেছে জঙ্গল মহলে, গরিব মানুষ যারা মুড়ি খেয়ে পান্তা খেয়ে বেঁচে থাকে, মাথা নত করে না, তাদের মাওবাদী দিয়ে ভয় দেখিয়ে ভোট নিয়েছিলেন। এবার কিন্তু হচ্ছে না। বম বন্দুকের আওয়াজ, আমাদের কর্মীদের হত্যা করা হচ্ছে, পাবলিক কিন্তু ভয় পায়নি। সকালবেলা গিয়ে ছটার সময় লাইন, যতক্ষণে ভোট শুরু হচ্ছে 200 জনের লাইন, 12টা 1টা 2টো 3টে বাজতে ভোট শেষ, 70% 75% ভোট হয়ে যাচ্ছে। দিদিমণি বুঝে উঠতে পারছেন না কি করবেন, এত লোক ভোট দিচ্ছে কি করে, কেউ ভয় পাচ্ছে না বন্ধুকে। এত ডায়লগ বলছে, দেখে নেবো, করে নেবো। লোক বলছে 10 বছর কিছু করতে পারলে না, এখন ঘন্টা করবে, কিছুই করতে পারবে, তোমাদের মোড় জানা হয়ে গেছে। দিদিমণি জঙ্গল মহলে গেছিলেন, 2 দিন দেখলেন যে লোক হচ্ছে না, চুপচাপ নন্দীগ্রামে বসেছিলেন 3 দিন। ভোটের দিন চুপচাপ ছিলেন, উনি ভেবেছিলেন যে নন্দীগ্রাম আন্দোলন করেছেন, ভোটটা উনি পাবেন। আরে আন্দোলন তো শুভেন্দু অধিকারী করেছে, সে ওখানকার নেতা, হিরো, লোক ভোট তাকেই দেবে। 3 বার দিয়েছে, আরেকবার দিচ্ছে। আপনি কে 5 বার একবার মুখ দেখাতে যান, এবার মুখ নয় ঠ্যাং দেখাতে গেছেন, তারপরে আবার ভোট। তাই বন্ধুগণ, ভোট উনি পাননি। ভাইরা এসে বলছে, দিদি ভোট তো ভোটে আমাদের দিকে যাচ্ছে না। বলে কোথায়? বলে যেখানে মারছি পদ্ম ফুলে পড়ে যাচ্ছে। দিদি বললেন, দেখো এটা গন্ডগোল, যেখানে মারছে পদ্ম ফুলে পড়েছে, খুব অন্যায়। আমি বললাম, এটা বলে তো আপনি সর্বনাশ করলেন। লোক ভাবছে যদি হাতে মারি, হাতুড়ি দিয়ে মারি আর ঘাসে মারি, যদি পদ্মতে যাবে, তাহলে সোজা পদ্মতেই মারি, যাবে না। আর শেষে হলো তাই, সবাই পদ্ম ফুলে মারতে আরম্ভ করলো। এবার দিদি দেখলেন মুশকিল, কি করি? সেই গড়গড়িয়ে হুইল চেয়ার নিয়ে বুথে গিয়ে বসে গেলেন, 2 ঘন্টা বুথ পাহারা দিলেন। বললো কি, বাকি বুথ সব ভোট হয়ে গেল। তাই বন্ধুগণ, এখন কুল রাখি না মান রাখি, দিদির অবস্থা, কেউ দিদির কথা শোনে না, পার্টির লোকও শোনে না, সরকারের লোকও শোনে না, প্রশান্ত কিশোরও শোনে না, খুব দুর্দশার মধ্যে আছেন। তাই বলছেন তাড়াতাড়ি গুটিয়ে ফেলো, এই শেষ করে দাও। বলছে যতদিন চলবে তত টাকা পয়সা খরচা, গাড়ির ভাড়া, হেলিকপ্টারের ভাড়া, মাইক ভাড়া, ডায়াস ভাড়া, লোকজন আনতে খাওয়াতে হবে, কোনো দরকার নেই, যা কামিয়েছি থাক বাবা, ফিরে তো যাবই, করে লাভ। তাই বন্ধুগণ, এই যে পরিবর্তনের নির্বাচন, জঙ্গল মহল থেকে উত্তরবঙ্গ পর্যন্ত ঢেউ লেগেছে। আজকে মধ্যবঙ্গের আপনাদের অধিকটা হয়ে গেছে, বাকি যে বর্ধমান, নদিয়া, 24 পরগনা, কলকাতা, হুগলি, মালদার, মুর্শিদাবাদের ভোট বাকি আছে 3টে। এখানে সেই একই খেলা হবে, সেই পরিবর্তনের ঢেউ। আর বন্ধুগণ, পরিবর্তন আমরা এই জন্য চাইছি, খালি মুখ্যমন্ত্রী সরকার বা পার্টির পরিবর্তন নয়, পশ্চিমবাংলার সার্বিক পরিবর্তন চাই। আর এই পরিবর্তন হলে আমাদের মা বোনদের রাস্তায় বেরোতে কেউ ভয় দেখাতে পারবে না, কেউ চোখ দেখাতে পারবে না। আজ বাংলায় 7 থেকে 70 বছরের বয়সের কোন মহিলা সুরক্ষিত নয়। মেয়েরা স্কুল কলেজ টিউশন গেলে আমরা চিন্তায় থাকি মেয়েটা কখন ফিরবে। মায়েরা বউরা বাজার হাটে গেলে, সন্ধ্যা গেলে চিন্তায় থাকি ঠিকঠাক ফিরবে তো। বলুন, চিন্তা থাকবেন বলে দিদিকে ভোট দিয়েছিলেন, টেনশনে থাকবেন বলে ভোট দিয়েছিলেন। আমি বলে দিচ্ছি, বিজেপি সরকার হলে রাস্তাঘাটে মহিলাদের দিকে কেউ তারা চোখে তাকাতে পারবে না, কেউ আঁচল ধরে হাত ধরে টানতে পারবে না, তারা তাকে জেলের ভাত খেতে হবে। মহিলারা খুন ধর্ষণের শিকার হচ্ছেন। আমরা পার্লামেন্টে আইন পাস করেছি, কেউ ধর্ষিতা হলে যদি কেউ দোষী প্রমাণিত হয়, তার ফাঁসির সাজা হবে, সেই আইন এখানে লাগু হবে। আমাদের সরকার হলে মেয়েদের সম্পূর্ণ শিক্ষার দায়িত্ব সরকার নেবে। জন্ম থেকে বিয়ে অবধি বাবা মার কোনো চিন্তা নয়, ক্লাস 3-তে ভর্তি হয়ে গেলেই স্টাইপেন্ড পাবে। 18 বছর বয়স হয়ে গেলে 2 লাখ টাকা তার নামে ডিপোজিট করবে সরকার। বড় হলে মেয়ের বিয়ে হয়ে আপনার চিন্তা থাকবেন না। মেয়েদের ফ্রি পড়াশোনা, কোনো বেতন লাগবে না, ট্রেনে বাসে যাতায়াত ফ্রি হবে। পড়াশোনার পরে চাকরি করতে চাইলে পুলিশের 9টা ব্যাটালিয়ন হবে নবদুর্গার নামে, কেবল মেয়েদের জন্য, সেখানে তারা চাকরি করবে। 3টা আর্ম ফোর্সের ব্যাটালিয়ন হবে মাতঙ্গিনী হাজরার নামে, কেবল মেয়েরা চাকরি করবে, বন্দুক নিয়ে
শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, এই দুষ্কৃতকারী বদমাইশরা গন্ডগোল করতে পারবে না। আর সরকারি চাকরিতে 33% সংরক্ষণ হবে। জঙ্গলমহল, সুন্দরবন, উত্তরবঙ্গের মতো গরিবের জায়গায় বোর্ড তৈরি করে উন্নয়ন বোর্ড হবে। এখানে গরিব কৃষক পেনশন পাবে, মজুর পেনশন পাবে, শ্রমিক পেনশন পাবে, যুবকদের প্রশিক্ষণ লোন হবে। এখানকার যুবকদের এখান থেকে ছেড়ে হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট যেতে হবে না। আপনি হসপিটালে গেলে ডাক্তার পাবেন, ওষুধ পাবেন। বাচ্চারা স্কুলে গেলে মিড ডে মিল খেয়ে ফিরে আসতে হবে না, ডাক্তার আছে, মাস্টার থাকবে, পড়াশোনা হবে। আর থানার পুলিশ থাকবে, সেই থানার পুলিশ আপনাকে চমকাবে না। সিভিক পুলিশ দিয়ে থানা চলবে না। আপনি যদি অত্যাচারিত হয় থানায় গিয়ে কমপ্লেন লিখলে কমপ্লেন হবে, আপনি ন্যায় পাবেন। সেই বাংলা আমরা করছি। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, অর্থনীতি, সংস্কৃতি সব জায়গায় বাংলা উঠে দাঁড়াবে। বাংলার মানুষকে মাথা নত করতে হবে না। আপনাকে চাকরি করতে গেলে, স্কুলে ভর্তি করতে গেলে বাচ্চাকে কাটমানি দিতে হবে না। আপনাকে ব্যবসা করতে গেলে সিন্ডিকেটের হাতে পড়তে হবে না। বাড়ি বানাতে গেলে সিন্ডিকেটের হাতে পড়তে হবে না যে আমাদের কাছে রড, সিমেন্ট, বালি, ইট দিতে হবে, কেউ বলবে না। প্রতি 5 বছর অন্তর পঞ্চায়েত নির্বাচন হবে। আপনারা আপনি নিজে ভোটে দাঁড়াতে পারবেন, ভোট দিয়ে নিজের প্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচিত প্রধান এখানকার উন্নয়ন করবে। পেছনের দরজা দিয়ে বিনা কন্টেস্টে যেটা পঞ্চায়েত আপনার টাকা, চাল, ডাল, ত্রিপল লুট করবে না, আমি কথা দিয়ে। 5 বছর অন্তর মিউনিসিপালিটি নির্বাচন হবে। গত 2 বছর ধরে কর্পোরেশন মিউনিসিপালিটি 125টা বাকি আছে, নির্বাচন করছে না দিদি। কেন? নির্বাচন হলে বিজেপি জিতে যাবে। খালি মিউনিসিপালিটি নয়, স্কুল বোর্ড, কোঅপারেটিভ, ক্লাবের পর্যন্ত ইলেকশন হচ্ছে না বিজেপির ভয়। তাই 5 বছর অন্তর মিউনিসিপালিটি, কর্পোরেশন ইলেকশন হবে। আপনারা ভোট দিয়ে নিজের প্রতিনিধি নির্বাচন করবেন, সে উন্নয়ন করবেন। আর পশ্চিমবাংলায় ভোট এলে আমরা চিন্তায় থাকি। অনেকে জিজ্ঞেস করছেন কি দাদা সব জায়গায় সেন্ট্রাল ফোর্স থাকবে তো, ভোট দিতে পারবো তো? আমি বলছি অবশ্যই থাকবে। আপনি এবার নিজের ভোট দেবেন, কেউ আপনাকে চমকাতে পারবে না, আটকাতে পারবে না। আর বিজেপি ক্ষমতা এলে সেন্ট্রাল ফোর্স লাগবে না। এই পশ্চিমবঙ্গ পুলিশ এই ভোট চালাবে, নিয়ন্ত্রণ করবে, শান্তিপূর্ণ নিরপেক্ষ ভোট হবে। পুলিশের সিদ্ধান্ত আমরা সোজা করে দেবো, কেউ তাকে পুলিশকে চমকাতে পারবে না, বোম মারতে পারবে না। পুলিশকে বোম মারতে পারবে, থানা আক্রমণ করছে, পুলিশের গাড়িতে বোম মারছে, পুলিশ থানার থেকে লুঙ্গি পরে পালাচ্ছে, আলমারির পেছনে ঢুকাচ্ছে, টেবিলের তলায় ঢুকাচ্ছে। সেই পুলিশ আমাদের সুরক্ষা, আমার মা বোনের সম্মান রক্ষা করতে পারবে? আমরা ক্ষমতা গেলে এই পুলিশ সেই পুলিশ হবে যাকে চমকে পার পাবে না, জেলে ভাত খেতে হবে। যান বিহারি ফিরে দেখুন পুলিশ কাকে বলে, তাহলে চমকে আমার হিম্মত নয়। তাই বন্ধুগণ, পশ্চিমবাংলা আমরা পরিবর্তন এই জন্য চাইছি যে এখানকার গরিব মানুষকে হাহাকার করতে হবে না। চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, ছেলে মেয়েদেরকে চাকরি করার জন্য বাড়িতে বুড়ো বাবা মা ছেড়ে, ছেলে বউ ছেড়ে হরিয়ানায় যেতে হবে না, পাঞ্জাবে যেতে হবে না। সেই বাংলা আমরা করতে চাই, যে বাংলায় আইন শৃঙ্খলা থাকবে, যে বাংলার বাঙালি হিসাবে আমরা গর্বিত হব, যে বাংলায় একসময় রবীন্দ্র সঙ্গীত বাজত, হরি সংকীর্তন হতো, সেখানে বোম বন্দুকের আওয়াজ উঠছে, সেই বোম বন্দুকের আওয়াজ আমরা বন্ধ করতে চাই। বাংলাদেশের সঙ্গে বর্ডার খোলা আছে 1000 কিলোমিটার, উগ্রপন্থীরা ঢুকছে, সিমি, জামাত, আল কায়দা আর জেএমবি উগ্রপন্থী ঢুকছে, জেলায় জেলায় উগ্রপন্থী ধরা পড়ছে, বন্দুকের কারখানা পাচ্ছে, বোম ফাটছে, সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। দিদিমণি থাকলে এর পরিবর্তন হবে না। তাই বাংলায় যদি শান্তি আনতে হয়, সবকা সাথ সবকা বিকাশ করতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার আনতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে অনেক সংখ্যালঘু ভাই আছেন, বিশেষ করে মুসলমানরা। আমি তাদের বলতে চাই, ভারতীয় জনতা পার্টিকে ভয় দেখিয়ে এতদিন আপনাদের যারা ভোট দিয়েছে তারা আপনাদেরকে গরিব করে রেখেছে, অশিক্ষিত করে রেখেছে, ক্রিমিনাল করে রেখেছে। এবার ভোটে তাদের জিজ্ঞেস করুন যে আমরা গরিব কেন, আমরা অশিক্ষিত কেন, ক্রিমিনাল কেন? এর জন্য কি বিজেপি দেয়? বিজেপি তো বাংলায় কোনোদিন ক্ষমতায় ছিল না। আপনারা তো বিজেপি কোনোদিন ভোট দেননি, আগেও ভোট দেননি, 18টা সিট জিতেছি। এবারে ভোট না দিলেও 200 সিট নিয়ে আমরা সরকার গঠন করব। কিন্তু সরকার হওয়ার পরে সবকা সাথ সবকা বিকাশ রাজনীতি করবো। কে ভোট দিয়েছে কে দেয়নি, কি জাতি কি ধর্ম, সেই দেখে বিজেপি রাজনীতি করবে না। যান গুজরাটে দেখে আসুন, মধ্যপ্রদেশে, কর্ণাটকে, মহারাষ্ট্রে, সেখানে বিজেপি ছিল বা আছে, সেখানকার মুসলমানরা চাকরি করে, ব্যবসা করে। গুজরাটে 7% মুসলমান সরকারি চাকরি পায়। 4 চাকার গাড়িতে ঘোরে, বিদেশি গাড়ি চলে, তার এজেন্টও একজন মুসলমান, বিদেশি গাড়ি। সেখানকার মুসলমানরা 4 চাকার গাড়ি,
আর এখানকার মুসলমানরা একটা সবুজ সাথী সাইকেলের জন্য দিদির ভাইদের পেছনে পেছনে ঘুরবে, কতদিন ঘুরবে? সেখানকার মুসলমানরা 40 টাকা কিলো চাল খাবে, আর এখানে 2 টাকা কিলো চাল নেওয়ার জন্য দিদির ভাইদের পেছনে ঘুরতে হবে একটা রেশন কার্ডের জন্য। কেন? কি অন্যায় করেছে মুসলমানরা? কেন তার বাড়ির ছেলে পেলেদের ভ্যান চালাতে হবে, অটো চালাতে হবে, টোটো চালাতে হবে, ফল বিক্রি করতে হবে? কেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, প্রফেসর হবে না? আমি বলে দিচ্ছি, এই যে সমস্ত সেকুলার পার্টিগুলো, সেকুলার যেমন নাম করে তোমাদেরকে গরিব করে রেখেছে, ভোটার মুসলমান করে রেখেছে, ভারতীয় হতে দেয়নি, এই দেশের সম্মানীয় নাগরিকত্ব দেয়নি। আমি বলছি একমাত্র ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে দেশের নাগরিক মনে করে, শুধু ভোটার মনে করে না। তাই দিলীপ ঘোষের এই দেশে যতটা অধিকার আছে, আলী হোসেনের ততটা অধিকার আছে, এটা ভারতীয় জনতা পার্টি মনে করে। আর আমরা ক্ষমতায় এলে এটা করে দেখাবো। এখানকার চেয়ে বেশি মুসলমান আসামে আছে 34%, সেখানে সরকার করেছে শান্তিপূর্ণ 5 বছর চালিয়েছি। আবার সরকারে আসছি, কোন মুসলমান বলতে পারবে আমি মুসলমান হিসেবে অত্যাচারিত হয়েছি, অপমানিত হয়েছি? গুজরাটে কে বলতে পারবে? আমাদের 60% মুসলমান, সেখানে আমাদের ভোট চলছে, সেখানে আমাদের কর্পোরেশন চালাচ্ছি, মেয়র আমাদের আছে। যা দেখে আসুন, সেখানকার মুসলমানকে জিজ্ঞেস করুন কি করে। এখানকার মুসলমান ছেলেরা চাকরি করছে গুজরাটে, জিজ্ঞেস করুন কেমন আছে। তাই যারা আপনাদের ভয় দেখিয়েছে তাদের কথা শুনবেন না, কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখুন। এই বিজেপি সারা দেশে রাজত্ব করছে, 15-16টা রাজ্যে রাজত্ব করছে, সেখানকার মানুষ সুখে শান্তিতে আছে, চাকরি বাকরি ব্যবসা হচ্ছে। কিন্তু এই পশ্চিমবঙ্গকে যারা গরিব করে রেখেছে, অশিক্ষিত করে রেখেছে, দুর্নীতি আর সিন্ডিকেটে পরিপূর্ণ করে রেখেছে, উগ্রপন্থী দাপিয়ে বেড়াচ্ছে, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, মা বোনের সম্মান নাই, সেই বাংলায় যদি পরিবর্তন করতে হয় একবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে। গতবারে আমরা বলেছিলাম চুপচাপ পদ্মে ছাপ, কি বলেছিলাম কিনা? এখন কোনো চুপচাপ নয়, চুপচাপ ওরাই করবে, ওরা চুপচাপ ঘাস ফুলে ছাপ। কিন্তু এবারে জোরদার পদ্মে ছাপ, পুরোপুরি টিএমসি সাপ, এইভাবে ভোট করতে হবে। আগামী 22 তারিখ যে ভোট আসছে, সকাল সকাল উঠে আগে ভোটের লাইন লাগাবেন, নিজের ভোট দেবেন, বাড়ি এসে চা খাবেন। আগে ভোট দান, তারপরে জল পান। কি? আগে ভোট দান, তারপরে। যেটা মায়েরা বোনেরা এখনো বসে আছেন, তাদের আমার একটা নিবেদন করবো, যতক্ষণ না ভোট দেবেন বাড়িতে আগুন জ্বালাবেন না, উনুন জ্বালাবেন না, চাও বানাবেন না। বাড়ির লোককে বলে দেবেন, সে যেই হোক, স্বামী হোক, ভাই হোক, বাবা হোক, যাকে ভোট দিয়েছো দেশের স্বার্থে, এটা ভোট পর্ব, রাষ্ট্র ধর্ম, আগে ভোট দিয়েছো, তারপরে চা খাবে, নাস্তা খাবে, তাহলে কিন্তু উনুন জ্বলবে না। যদি আপনারা এটা করেন আর প্রত্যেকটি মানুষ যদি এবার ভোট দেয়, তাহলে বিজেপিকে কেউ আটকাতে পারবে না। আমাদের এখানকার প্রতিনিধি, ঠিক আছে, আমাদের এখানকার যে বিধায়ক ক্যান্ডিডেট, পদ্মফুল চিহ্নের প্রতিনিধি, নরেন্দ্র মোদীর প্রতিনিধি, সুশাসন আর পরিবর্তনের প্রতিনিধি, তাকে ভোট দিয়ে একবার বিধানসভায় পাঠান, তাহলে আমরা 200 আসন জিতবো, সরকার গঠন করব। আর আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করে দেবো। বাংলা ছেড়ে চাকরি করতে বাইরে কাউকে যেতে হবে না, কোনো মা বোনের উপর অত্যাচার অপমান হবে না, আইন শৃঙ্খলা থাকবে, পড়াশোনা হবে, বাংলা আবার সোনার বাংলা হবে। এই বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।